হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি সুকুমার দে সরকারের লেখা ভৌতিক। চলো শুরু করা যাক। চাকরির অভাবে প্রত্যেক বেকার যুবকই যা করে থাকে আমিও তাই করতে বাধ্য হয়েছিলাম, অর্থাৎ ইন্স্যুরেন্সের এজেন্সি। চাকরির সঙ্গে ইন্স্যুরেন্সের সম্বন্ধটা অত্যন্ত ঘনিষ্ঠ। যথা, চাকরি থাকলে লোকে ইন্স্যুর করে, আর চাকরি না থাকলে করে ইন্স্যুরেন্স এজেন্সি। আমিও সেই ফর্মুলা অনুযায়ী যথানিয়মে এজেন্ট হয়ে গেলাম। দেখতে দেখতে যত পুরনো বন্ধুর দল শত্রু হয়ে দাঁড়ালো। জীবন বিমাকারীর বদলে খেতাব পেয়ে গেলাম জীবন বিষমাকারী। কাজে কাজেই বুঝতে হবে আমি বেশ কৃতকার্য হয়েছিলাম এ লাইনে, এবং শেষ পর্যন্ত এই শেষের কাজটিতে এমন পাকা হয়ে উঠলাম যে আমার কোম্পানি ঠিক করলো আমার মতো পাকা লোকের মাত্র শুধু একটা শহরের লোকের জীবন বিস্ময় করে ক্ষান্ত হলেই চলবে না, সারা বাংলার লোকেরই জীবন বিস্ময় করে ছাড়তে হবে। ঘুরে বেড়াতে লাগলাম সারা বাংলাময়। অখ্যাতি ছড়িয়ে পড়ল দিকে দিকে। জীবন বীমা নিয়মটা খুবই সুন্দর, কিন্তু ওই যে কোনো কিছু না পেয়ে ভবিষ্যতের আশায় নিয়মিত টাকা দিয়ে যাওয়া, অন্যান্য অভাব অপূর্ণ রেখেও, এটা সাধারণ লোক সহজে বরদাস্ত করতে পারে না। যখনকার কথা বলছি তখন বর্ষাকাল। মাত্র আগের দিন মেদিনীপুর পৌঁছেছি। হোটেলে আস্তানা। হোটেলের লোক তখনও আমার পরিচয় জানে না। সেদিনটা সকাল থেকেই ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়েছে। হোটেলের হলঘরটায় নানা রকমের লোক জড়ো হয়েছে। ম্যানেজারকে বলে কয়ে সকলে সেদিন খিচুড়ির ব্যবস্থা করেছিল। রাত্রের আহারটা আশাপ্রদ, তাই আড্ডাটাও জমেছে মন্দ নয়। একজন বলল, এখন একটা ভূতের গল্প হলে মন্দ হতো না। হোটেলবাসীরা জীবনের পোড় খাওয়া লোক। সকলেই ব্যবসা বা অন্য কোনো কাজের খাতিরে ঘুরে বেড়াতে হয়। সকলেরই অভিজ্ঞতা পাকা। জীবনকে নিজের হাতে নিয়ে ঘুরে বেড়িয়ে ভয় জিনিসটা আলোর সামনের অন্ধকারের মতো প্রায় সকলের মন থেকেই অন্তর্হিত। প্রথম বক্তার উত্তরে অন্য একজন জবাব দিল, আপনি ভূত মানেন রমেশবাবু? ভূত কথাটার আর কিছু না থাক একটা আকর্ষণী শক্তি আছে। দেখতে দেখতে ভূতের গল্প নয়, ভূত মানা নিয়ে তর্কটা জমে উঠল। রমেশবাবু, যিনি প্রথম কথাটা তুলেছিলেন, তিনি ভূতের অস্তিত্বের সপক্ষে ভোট দিলেন, আর ঘরের সকলেই প্রায় বিপক্ষে। অনেকে রমেশবাবুকে টিটকিরি দিতে শুরু করলেন। হ্যাঁ, এই 20th সেঞ্চুরিতে আবার ভূত ভূত বলে কোনো কিছু আছে নাকি? আমি একপাশে চুপচাপ বসেছিলাম। কারোর সঙ্গে পরিচয় নেই, তাই আলোচনায় যোগ দিইনি। একজন হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করল, আপনি কিছু বলছেন না যে? আমি বললাম, কি বলবো? আপনি ভূত মানেন? প্রথমেই বলেছি, লোকে ভূত মানুক বা না মানুক, ভূত সম্বন্ধে একটা কৌতূহল কিছুতেই মন থেকে যায় না। বাইরে ঝুপঝুপ বৃষ্টি, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। কোন বিদ্যুতের ঝলকটার পরই যে বাজের ভীষণ শব্দে পৃথিবী কেঁপে উঠবে বলা যায় না। অমনি আবছায়া রহস্যময় আবহাওয়ায় মনটা ঘনিয়ে থাকে। এমনই একটি ঘনীভূত আবহাওয়া আমাদের ঘরে ঘনিয়ে রয়েছে। সকলেই ভূতের বিপক্ষে, শুধু রমেশবাবু ছাড়া। এখন আমার মতটা বিপক্ষে গেলেই সকলে রমেশবাবুকে কোণঠাসা করে ছাড়তে পারে। একজন মানুষের অনবজ্ঞাত অভিমতের একটা বৈদ্যুতিক শক্তি আছে। সকলেই
তাই উৎসুক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করল, আপনি ভূত মানেন? আমি দমটা টেনে নিয়ে বললাম, মানি। সমস্ত ঘরে যেন একটা বৈদ্যুতিক প্রবাহ চলে গেল। রমেশবাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল, আর যে আলোচনা থেমে যাবার উপক্রম হয়ে উঠেছিল তাকে পুনরুজ্জীবিত হতে দেখে সকলেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। প্রশ্নকারী বলল, ভূত মানেন আপনি? নিশ্চয়ই। আপনি স্বচক্ষে দেখেছেন? দেখেছি বই কি। রমেশবাবু তার কোন মামাতো ভাইয়ের অভিজ্ঞতা বলতে যাচ্ছিলেন। সকলে একজোটে তাকে নিরস্ত করলেন। তারপরে আবার আমাকে প্রশ্ন হলো, আপনি নিজের চোখে দেখেছেন? গম্ভীরভাবে বললাম, হ্যাঁ। বাইরে কড়কর করে বাজের আওয়াজ গর্জে উঠল। আপনার কোনো রকম চোখের ভুল হয়ে থাকবে, আশাজনক কণ্ঠে একজন বললেন। বললাম, না। না মানে? ভূতের সঙ্গে আমি কথাও বলেছি। হ্যাঁ, সত্যি? কি রকম? বলছি, এক কাপ চা হলে? একজন সঙ্গে সঙ্গে হুকুম করল, ওরে জগা, এক কাপ চা নিয়ে আয় তো। সিগারেট খাবেন? একজন সিগারেট বাড়িয়ে দিল। বাইরে বৃষ্টিটা আরও চেপে এসেছে। পথের আলোয় বর্ষা মিশে বাইরেটা রহস্যময়। শুরু করলাম। কাজের খাতিরে সেবার রাজীবগঞ্জ যেতে হয়েছিল। একজন প্রশ্ন করল, কি কাজ? শুনুন না, রাজীবগঞ্জ একটা পান কেনার আড়ত। নানা রকম মহাজন নানা জায়গা থেকে আসে। কিছুদিনের জন্য গ্রামটা বেশ জমজমাট হয়ে ওঠে। আমি হাট জমাবার কয়েকদিন আগেই গিয়েছিলাম। নৌকো করে যখন গায়ে পৌঁছেছিলাম তখন সন্ধে হয়ে গেছে। খুঁজে পেতে উইয়ে খাওয়া ডাকবাংলোটা বার করতে রাত হয়ে গেল। ডাকবাংলোগুলো সাধারণত লোকালয়ের বাইরেই হয়। চৌকিদারকেও অনেক কষ্টে গ্রাম থেকে আনালাম। চৌকিদার ডাকবাংলোই ছিল না? একজন জিজ্ঞাসা করল। তবে আর বলছি কি, চৌকিদার এলে পরে তাকে ধমকে বললাম যে এর মানে কি, ডাকবাংলো ছেড়ে সে অন্য কোথাও থাকে কেন? সে কোনো জবাব দিল না, বকুনি হজম করে গেল। আমার খাওয়া দাওয়া সারিয়ে দিয়ে সে বলল, বাবু, এখন আমার ছুটি। জিজ্ঞাসা করলাম, তার মানে তুই এখানে থাকবি না? না বাবু। কেন? ভয় আছে। ভয়? কিসের ভয়? চোর ডাকাত? না বাবু। লোকটা আমতা আমতা করতে লাগলো। কিসের ভয়? আবার জিজ্ঞাসা করলাম। তেনাদের কি রাতের বেলা নাম করা যায়? আমি হো হো করে হেসে উঠলাম। ও ভূত, তাই বল। ভূত আবার আছে নাকি? আমিও আপনাদেরই মতো ছিলাম তখন। কিন্তু যাক, সে কথা। মোটের উপর কোনো মতেই চৌকিদারকে ধরে রাখা গেল না। সে সকালেই খবর নেবে বলে চলে গেল। আমি দরজা জানলা ভালো করে দেখে শুনে বন্ধ করে শুয়ে পড়লাম। পার আগে অন্ধকার, কালো রাত বাইরে ঝিমঝিম করছে। নিকটেই নদীর ইশারা। একজন বলল, আপনার ভয় করল না? কিসের ভয়? কেন, ভূতের? ভূতের আবার ভয় কি? ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। তখন কত রাত খেয়াল নেই। হ্যারিকেনটা জ্বালিয়ে শুয়েছিলাম। বোধহয় তেল ভরে দিতে মনে ছিল না। দেখলাম পোড়া পোলতের মুখে নীল এক টুকরো শেষ শিখা খাবি খাচ্ছে, ঠিক যেন কে তার গলা টিপে ধরেছে। ঘুমটা কেন ভেঙে গিয়েছিল জানি না। তখন শীতকাল। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া গাটা কনকন করে উঠল। পুরনো জানলাটা
খটখট করে উঠল বাতাসে। জালনা দিয়ে অজস্র তারা উঁকি মারছে, আর আকাশের টুকরোটা মিশকালো। হঠাৎ মনে হলো, জালনা তো আমি বন্ধ করে শুয়েছিলাম, খুলল কে? হ্যারিকেনের আলো শেষ একবার দপদপ করে নিভে গেল, আর মনে হলো জালনা দিয়ে যেন একটা ছায়া ভেসে এসে ঘরে ঢুকল। দম নিতে থামলাম। বাইরে আবারও বাজের আওয়াজ। ঘর নিস্তব্ধ, ছুঁচ পড়লেও শোনা যায়। হঠাৎ আমার খাটের কোণের দিক থেকে আমার লাঠিটা পড়ে গেল সশব্দে। স্পষ্ট মনে হলো ঘরে কে যেন রয়েছে। খাটের উপর উঠে বসে হাঁকলাম, কে কে ওখানে? জবাব এলো, আমি। তুমি কে? আমি। চমৎকার, তা তুমি কে? বুঝতে পারছো না? পারলে আর জিজ্ঞাসা করছি। আমি ভূত। আমি বললাম, ও। সে যেন চমকে জবাব দিল, ও মানে? মানে আবার কি? ও মানে ও। অন্তত ডিকশনারিতে আর কোনো মানে আমি পাইনি। তা তুমি কি মনে করে? কি আবার মনে করে? মানে কি করতে এসেছো? ভয় দেখাতে। কেন? কেন আবার কি? ভূত ভয় দেখাবে না? বললাম, ঠিক ঠিক, লাগাও লাগাও, দেখিয়ে যাও, তবে বেশি দেরি করো না, আমার ঘুম পাচ্ছে। তা তুমি তো দেখছি মোটেই ভয় পাওনি। না দেখালে পাবো কি করে? মনে হলো ভূতটা বেশ ঘাবড়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না। সেই একটু থেমে বলল, আমি এসেছি। বেশ করেছো, বসো, তামাক খাবে? ভূতটা গুঁড়িয়ে উঠল। জিজ্ঞাসা করলাম, কি হলো আবার? অত্যন্ত করুণ স্বরে সে বলল, তুমি যে মোটেই ভয় পাচ্ছ না। বারে, আমার কি দোষ? তুমি ভয় না দেখালে ভয় পাবো কি করে? আবার কি করে ভয় দেখাবো? আমি এসেছি, তাতেই তো তুমি ভয় পাবে। সে পাত্তর আমি নই। তবে তুমি কি পাত্তর? জবর একটা কিছু করো, অমন ভূতের মতো চুপচাপ দাঁড়িয়ে থেকো না। ভূত আবার ভূতের মতো নয় তো কিসের মতো দাঁড়িয়ে থাকবে? বললাম, ঠিক, আমারই ভুল, দাঁড়িয়ে থাকো তুমি, বলে আমি পাশ ফিরে শুলাম। হঠাৎ খাটটা দুলে উঠল, প্রথমে একটু, তারপরে আর একটু জোরে, তারপর বেশ দুলতে শুরু করলো। তন্দ্রা এসেছিল। ঘুম জড়ানোর সুরে আস্তে আস্তে বললাম, কি হলো আবার? কি করছো? দাঁত কপাটে লেগেছে বুঝি? ভূতের গলার আওয়াজ এবার বেশ সুপ্রসন্ন। বললাম, না, ঘুম এসে গিয়েছিল। তুমি ঘুমিয়েছিলে? তা অমন চমৎকার দোলালে ঘুমবো না? ভূতটা এবার হাউ হাউ করে কেঁদে উঠল। কি হলো? কান্না কেন? আমি কি করি গো? আমি এসেছি টের পেলেই তো সবাই ভয় পায়, তার ওপর খাট দোলালে তো রক্ষেই থাকে না। অনেকে আদমরা, কেউ কেউ মরেই যায়। ভূত সমাজে আর আমার মান সম্মান কিছু রইল না। ভূতের ফোপানি আর থামে না। তাকে শান্ত করার জন্য বললাম, দেখো ভূত, আজকালকার ছেলেরা ভূতকে ভয় করা তো দূরে থাক, ভূত মানেই না। বলো কি? হ্যাঁ, সত্যি কথা। আমি তো তবু তোমায় মানছি, খাতির করছি। তুমি কে? কে আবার? মানুষ। না না, তা নয়, তুমি কি করো? ইন্স্যুরেন্স এজেন্ট, খুব ভালো কোম্পানি, প্রিমিয়াম খুব কম। গড়গড় করে আমার কোম্পানির সব গুণগুলো বলে গেলাম। ব্যাস, এক চিৎকার করে ভূত লাফিয়ে উঠল।
অ্যাঁ, জীবন জীবন বিষমাকারী? ওরে বাপ! হুড়মুড় করে দরজা খুলে গেল। ভূত একদম হাওয়া। একটা দমকা হাওয়া মাঠের উপর দিয়ে শো শো করে বয়ে চলে গেল নদীর দিকে। পৃথিবী অদ্ভুত রকম নিস্তব্ধ। থামলাম। ঘরের মধ্যে একটা হাসির রোল উঠল। জীবন বিষমাকারী? হো হো হো। আর একজন বলল, ভূত পালায় বাবা, কম নয়। সত্যি জ্বালাতনের এক শেষ। আর একজন জবাব দিলে, কিন্তু আখেরে কাজ দেয়, আর সুবিধেও দেখুন। তা সত্যি। হ্যাঁ, আপনি কি কোম্পানি যেন বললেন? সেদিন খাওয়া দাওয়ার পর রমেশবাবু আমার ঘরে ঢুকে বললেন, পায়ের ধুলো দিন দাদা, চমৎকার ফন্দিটি করেছিলেন কিন্তু। বললাম, তার মানে? আমারও ওই ব্যবসা দাদা, অন্য কোম্পানি। তবে আপনার কাছে আমার অনেক শেখবার আছে। রমেশবাবুকে পায়ের ধুলো দিলাম। শেষ হলো আজকের গল্প পাঠ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর তোমরা যদি চাও তোমাদের পছন্দ মতো কোনো গল্প পাঠ করি, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।